আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ইএসপি ক্লাসে আবার একবার শুভেচ্ছা। আজকে আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করব এটা ইংরেজি দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক্স, যেটা আমরা দেখতেই পাচ্ছি, রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস এটা গ্রামারের অনেক বড় একটা অংশ। অনেকে একটু হিমশিম খেয়ে যায়, আসলে এটা যখন সলভ করতে যায় তখন একটু হিমশিম খেয়ে যায় এটা কীভাবে সলভ করব বা সমাধান করব। তো পরীক্ষায় যেই সমস্ত রুলসগুলো বা নিয়মগুলো বারবার আসে, মানে যেই সমস্ত রুল থেকে শূন্যস্থানগুলো দেওয়া হয় রাইট ফর্ম অফ ভার্বের সঠিক ব্যবহারটা করার জন্য বলা হয়, ওই সমস্ত রুলস নিয়ে আমরা আলোচনা করব। সেটা এসএসসি এবং এইচএসসি যারা রয়েছে তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। যারা সামনে এবারে এসএসসি এবং এইচএসসি দিবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি 6 থেকে উপরে যতগুলো ক্লাস আছে প্রত্যেকটা ক্লাসের জন্যে এই রাইট ফর্ম অফ ভার্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ ইংরেজি দ্বিতীয় পত্রে। যে টপিকসগুলো থেকে মূলত বারবার আসে রাইট ফর্ম ভার্বের রুলসগুলো, তার ভিতরে একটা হচ্ছে মেইন ভার্ব অথবা বেস ফর্ম। ভার্বের মেইন ভার্ব অথবা বেস ফর্ম, যেটাকে আমরা V1 বলি। উদাহরণ দিলে মনে করো যে গো। তো 2 নম্বর হচ্ছে ফার্স্ট ফর্ম, অর্থাৎ গোটা যদি প্রেজেন্ট ফর্ম হয়, এটা যদি মেইন ভার্ব হয় অথবা বেস ফর্ম হয়, তাহলে গো এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, যেটাকে আমরা V2 বলে জেনে থাকি। এরপর হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ফার্স্ট পার্টিসিপল ফর্মকে V3 বলা হয় ভার্বের, যেটা গোয়ের তৃতীয় রূপ গন, যেটা সকল পারফেক্টে ব্যবহার করা হয়। পাশাপাশি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় এই V3টা ব্যবহার করা হয়। আরেকটা রুলস হচ্ছে কোনো সেন্টেন্সে, কোনো বাক্যে যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তখন সেখানে এস বা ইএস এর কাজটা হয়, সেটা সচরাচর প্রেজেন্ট সিম্পল টেন্সে হয়। তো V1 অর্থাৎ ভার্বের প্রথম রূপ হবে প্রেজেন্ট ফর্ম, তার সাথে সাবজেক্ট অনুসারে এস বা ইএস যুক্ত হবে, যেমন ইটস, গোস, এটসেট্রা, এরকম ভার্বগুলা। এখান থেকে মানে প্রতিটা যতগুলো বলছি এ পর্যন্ত 4টা বলছি, প্রতিটা আইটেম নিয়ে কি করা হয়, প্রশ্নগুলো তৈরি করা হয়, শূন্যস্থানগুলো দেওয়া হয়। এরপর আসে জিরান্ড ফর্ম, যেটা আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়। এরপর ইনফিনিটিভ ফর্ম। ইনফিনিটিভ বলতে ভার্বের আগে, মেন ভার্বের আগে একটা টু থাকে, যেটা গঠনটা হচ্ছে 2 + V1। তো এই 6টা থেকে মূলত কি করা হয়, অতিরিক্ত প্রশ্ন করা হয়। মানে বারবার বারবার সেন্টার পরীক্ষা বা বার্ষিক পরীক্ষায় বা টেস্ট পরীক্ষা, যতগুলো একাডেমিক পরীক্ষা রয়েছে প্রত্যেকটা পরীক্ষায় এই 6টা থেকে মূলত কি করা হয়, বেশিরভাগ প্রশ্ন করা হয়। এখন আমরা বিস্তারিত এই 6টা নিয়ে কি করব, আলোচনা করব। শেষে যে আমরা একটা প্যাসেজ সমাধান করব। ঠিক আছে, চলো আর দেরি না করে মূল আলোচনায় চলে যাক। এখানে রুল 1 আমরা দিয়েছি, যেমন যখন কোনো বাক্য জেনারেল ট্রুথ, অর্থাৎ যেটাকে বলা হয় সাধারণ সত্য, কোনো বাক্যে যদি সাধারণ সত্য কোনো বিবৃতি থাকে তখন সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, অর্থাৎ যেটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট নামে চিনে থাকি। গঠনটা কেমন, সাবজেক্ট সেটা সিঙ্গুলার হবে, তারপর ভার্ব হবে, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তার মানে আমাদের একটা রুলস ছিল 4 নম্বরে, যে এস বা ইএস এর, এই যে 4 নম্বরে এস বা ইএস এর রুলসটা কি, V1 + এস অথবা ইএস। তো এটা কীভাবে হয়, যেমন একটা উদাহরণ দিয়েছি, দ্য সান, এটা একটা সাবজেক্ট। তো এরপর হচ্ছে রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এখন দেখো
সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা সাধারণ সত্য কথা, সাধারণ সত্য কথা যেটাকে বলা হয় জেনারেল ট্রুথ। এই যে সাধারণ সত্য কথা যেটা রয়েছে সেটা অবশ্যই কোন টেন্সে হবে? প্রেজেন্ট সিম্পল টেন্সে। তো গঠন অনুসারে আমাদের সেন্টেন্সটা ঠিক আছে কিনা দেখো। দ্য সান, এটা একটা সাবজেক্ট, তারপর এটা সিঙ্গুলার, সান কয়টা, সূর্য কয়টা, একটা, তো তার মানে সিঙ্গুলার। এরপরে থার্ড পারসন, অর্থাৎ সাবজেক্টটা যদি আমি থার্ড পারসন সিঙ্গুলার ধরি, সিঙ্গুলার বলতে একটা বোঝাচ্ছে, এবং থার্ড পারসন, এটা ফার্স্ট পারসন না, সেকেন্ড পারসন না, থার্ড পারসন। থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় সাবজেক্ট, তখন এই যে পরে যে ভার্বটা আছে এই ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হবে। এখন এস কখন যুক্ত হবে আর ইএস কখন যুক্ত হবে? এখানে যদি আমরা হিসেব করি, যদি কোনো সেন্টেন্সের ভার্বটা সচরাচর শেষে কি থাকে? ই থাকে। কি থাকে? ই থাকে। তখন শুধুমাত্র কি যোগ করে দিব? এস। কিভাবে দেখো, আর আই এস ই, কি রাইস, তো শেষে যেহেতু ই আছে শুধুমাত্র এস যোগ করে দিলে হয়ে যাবে। এখানে ই এসটা যোগ করার প্রয়োজন নাই। এইভাবে যতগুলো থাকবে ততগুলোর ক্ষেত্রে একই নিয়ম। আর ই এসটা কখন যোগ করব? এখানে একটা প্রশ্ন। যদি কোনো ভার্বের শেষে, তার মানে রাইস এটা একটা ভার্ব, কোনো ভার্বের শেষে সিএইচ, এক্স, জেড, ও, মানে এই সমস্ত ওয়ার্ডগুলো যদি থাকে, সিএইচ, এক্স, জেড, ও, এছাড়া আরও অনেকগুলো আছে যেগুলো বেশি কমন, সেগুলো দেখিয়ে দিলাম। যদি থাকে এই সমস্ত ওয়ার্ডের শেষে ইএস যোগ করে দিবে। ঠিক আছে, ইএস যোগ করে দিবে। এক্সাম্পল হিসেবে যদি দেখিয়ে দিই, যেমন WATCH, তার মানে এই যে সিএসটা আছে, এই সিএস একটা মানে ওয়াচ মানে দেখা, তার মানে এখানে শেষে ইএসটা যোগ করে দিব। শুধু ও, যেমন ডুটা করলাম, অথবা গো, তো এটার শেষে কি আছে? ও আছে, তাহলে এখানে কি যোগ করে দিব? ইএস। এখানে ডাস করার জন্য ইএস। ক্লিয়ার? এইভাবে আমরা হিসেব করব। এটার আরও অ্যাডভান্স লেভেলের অনেকগুলো আছে, আমি সিম্পলিভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, অ্যাডভান্স লেভেলে অনেক কিছু গভীর অ্যানালাইসিস রয়েছে। অ্যাডভান্স ক্লাসটা তোমাদের জন্য আপাতত দরকার নয়, যতটুকু হলেই তোমাদের জন্য পারফেক্ট হবে ততটুকু নিয়ে বলে দিলাম। তাহলে একটা বিষয় জানলাম রুল একে, যে কোনো সেন্টেন্স দ্বারা যদি সাধারণ সত্য, চিরন্তন সত্য, এই সমস্ত যদি কোনো ঘটনা বা কাজ বোঝায়, সেক্ষেত্রে অবশ্যই ওই সেন্টেন্সটার ভার্বটা প্রেজেন্ট সিম্পল টেন্সে হবে। ঠিক আছে, এবং সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। ঠিক আছে, সাবজেক্ট অনুসারে যেটা দেখিয়ে দিলাম এতক্ষণ পর্যন্ত, সেটা এটা মনে রাখবে। এরপর রুল 2, এগুলো এই জন্য মনে রাখবে, নিচে যখন আমি একটা অনুচ্ছেদ বা একটা শূন্যস্থান করব তখন কিন্তু তোমরা এটা বলতে হবে এখানে কি হবে। রুল 2তে আছে, যখন শুড মডাল ভার্ব ব্যবহৃত হয়, আমার এত কাহিনীর দরকার নাই, আমার শুধু একটা বিষয় মাথা রাখলে হবে, যদি মডাল ভার্ব থাকে তাহলে মডাল ভার্বের পরে সবসময় ভার্বের V1 হবে, মানে প্রথম প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, এখন অনেকের প্রশ্ন, অনেকে মডাল ভার্ব কি কি আছে সেটা জানে না, আমি এক নজরে দেখিয়ে দিচ্ছি। যেমন ক্যান, কুড, মে, মাইট, shall, should, will, would, must, need,
ডিয়ার, ও ইউজিএসটি, অট টু, এই যে ওয়ার্ডগুলো লিখে দিলাম, ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, মাস্ট, নিড টুও থাকে অনেক সময়, নিড টু, ডিয়ার, অট টু, এই সবগুলোই মডাল ভার্ব। এই সবগুলোই মডাল ভার্ব। এই সমস্ত মডাল ভার্বের পরে যদি কোনো মেন ভার্ব থাকে, মেন ভার্ব একটা উদাহরণ দিচ্ছি, যেমন হেল্প, হেল্প অর্থ কি? সাহায্য করা বা সহযোগিতা করা। তার আগে কি আছে? মডাল ভার্ব শুড আছে কিনা? শেলের ফার্স্ট অফ কি? শুড। তো শুড অর্থাৎ মডাল ভার্বের পরে, এই মডাল ভার্বের পরে যদি কোনো ভার্ব থাকে সেটা V1 হয়। V1 ফর্মটা হচ্ছে V1। অনেকে এমন স্টুডেন্ট আছে V1টা কি সেটাও জানে না। তো তাদের উদ্দেশ্যে বলছি যে একটা চ্যাপ্টার আছে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র বইতে, সেটা হচ্ছে স্ট্রং ভার্ব অ্যান্ড উইক ভার্ব। স্ট্রং অ্যান্ড উইক ভার্ব, ঠিক আছে? স্ট্রং অ্যান্ড উইক ভার্ব, এই চ্যাপ্টারটা ভালো করে পড়ে নিবে, তখন বুঝবে। ওখানে লিখে আছে যে প্রেজেন্ট ফর্ম কোনটা, ফার্স্ট ফর্ম কোনটা, ফার্স্ট পার্টিসিপল ফর্ম কোনটা, ঠিক আছে? ভার্বের সচরাচর 6টা ফর্ম হয়, কিন্তু তোমাকে এত কিছু জানতে হবে না, শুধুমাত্র 3টা ফর্ম জানলে হবে। তো এখানে এই স্ট্রং ভার্ব, উইক ভার্ব অনেক বইতে লিখে আছে কনজুগেশন অফ ভার্ব, সমস্যা নেই। আবার অনেক বইতে লিখে আছে রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্ব, তাও কোনো সমস্যা নেই। অর্থাৎ স্ট্রং ভার্ব অ্যান্ড উইক ভার্ব যে কথা, কনজুগেশন অফ ভার্ব একই কথা, ইভেন কি রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্ব একই কথা, ঠিক আছে? তাহলে রুল 2তে যে জিনিসটা পরিষ্কার হলাম যে মডাল ভার্বের পরে যে মেন ভার্বটা থাকবে, ওই মেন ভার্বটা সবসময় V1 হবে, ভার্বের প্রথম রূপ, ঠিক আছে? ওকে, তাহলে দুটো রুলস জানলাম। এরপরে রুল 3। রুল 3তে আছে যখন বাক্যে হ্যাভ টু বা মডাল ফ্রেজ ব্যবহৃত হয়, তখন বেস ফর্ম অব, অর্থাৎ বেস ফর্ম অব ভার্ব ব্যবহৃত হয়। এখানে এমন কিছু ভার্ব আছে যেগুলোর পরে, মানে মডাল ভার্বের ভিতরে এমন কিছু ভার্ব আছে, যেমন এটা সেমি মডাল বলা হয় আর কি সচরাচর, হ্যাভ টু, হ্যাজ টু, ঠিক আছে? এই সমস্ত ভার্বেরগুলো পরে সচরাচর V1 হয়। কি হয়? V1 হয়, এটা মনে রাখবে। যেমন একটা উদাহরণ দিলাম, আই হ্যাভ টু গো নাও, আমাকে এখনই যেতে হবে বা আমাকে এখনই যাওয়া উচিত। হ্যাভ টু, হ্যাজ টু এগুলোর বাংলা অর্থ হচ্ছে উচিত। উচিত অর্থে এই হ্যাভ টু, হ্যাজ টু কি করা হয়? ব্যবহার করা হয়। এখানে আবার হ্যাড টুও ব্যবহার করা হয়, এটা হচ্ছে ফার্স্ট রূপে। এটা কি রূপে? ফার্স্ট রূপে, ঠিক আছে? তো 3টা রোল চলে গেল। এরপরে আমি আবার একটু স্মরণ করে দিচ্ছি 3 নম্বরটা, হ্যাভ টু অথবা হ্যাজ টু সেন্টেন্সে বা শূন্যস্থানে যেটাই থাকুক, এরপরে যে মূল ভার্বটা থাকবে সেটা সবসময় V1। ক্লিয়ার? আর একটু মনে করে দিলাম। 4 নম্বর, যখন কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 1 হয়, অনেকে এটা বুঝে নাই, মানে কন্ডিশনাল সেন্টেন্স শুরু হয় সচরাচর ইফ দিয়ে। কি দিয়ে? ইফ দিয়ে। ইফ দিয়ে প্রথম যে অংশটা হয় সেটাই হচ্ছে কি? ইফ ক্লজ বলা হয় অথবা মেন ক্লজ বলা হয়, ঠিক আছে? আর ইফ ক্লজের ভিতরটাই সবসময় কি হয়? সবসময় তোমার আমরা মেন ক্লজও বলে থাকি, অর্থাৎ মূল ক্লজটা আর কি, মেন ক্লজ বা বেস ক্লজ যেটাকে বলা হয়, একই কথা। তো এটা সচরাচর ফিউচার সিম্পল টেন্সে হয়, ফিউচার সিম্পল টেন্সে হয়। তো এটা কিভাবে? দেখো, একটা উদাহরণ যদি দিই, মেন ক্লজ সমান সমান, তার মানে মেন ক্লজ এখানে পেলাম কি দিয়ে শুরু হলো? ইফ দিয়ে। ইফ দিয়ে শুরু হলো, এরপরে কি আছে? ফিউচার সিম্পল টেন্স।
ফিউচার সিম্পল, অর্থাৎ এখানে লেখা আছে সিম্পল ফিউচার টেন্স, একই কথা, বা ফিউচার ইনডিফিনিট টেন্স একই কথা। তো ইফ ক্লজ দিয়ে, অর্থাৎ ইফ দিয়ে এই পুরো সেন্টেন্সটা শুরু হয়ে ফুল স্টপ কোথায় বসলো? এখানে। তার মানে এটা পুরোটা কিসের ক্লজ? ইফ ক্লজ। অর্থাৎ একটা সেন্টেন্সের শুরুতে ইফ দিয়ে যেটা শুরু হবে সেটাই ইফ ক্লজ, যেটাকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স, যেটাকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। এখন কাজটা কি? ইফ ক্লজের পরের অংশ, ইফ ক্লজের এটা হচ্ছে প্রথম অংশ, আর কমার পরে এখানে একটা কমা আছে, কমার পরের অংশ হচ্ছে দ্বিতীয় অংশ। এই দ্বিতীয় অংশটা সবসময় ফিউচার সিম্পল টেন্সের হয়। ক্লিয়ার? কিভাবে? উইল যেটা থাকবে, উইলের পরে সবসময় কি বেস ওয়ান হবে। বেস ওয়ানটা কি? মানে V1, ভার্বের প্রথম রূপ। এটা যে মনে রাখতে পারবে, রাখলে তো রাখতে পারবে, আর যদি নাই রাখতে পারো তাহলে এই কথাটা মনে রাখলে হবে। কোন কথাটা? ওই যে 2 নম্বর রুলে বললাম যে মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের প্রথম রূপ হয়, ওখানে কিন্তু উইল আছে কিনা? এই দেখো, উইল, উড আছে কিনা? তো তার মানে উইলটা এখানে ফিউচার সিম্পল টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, কিন্তু এটা একটা কি ভার্ব? মডেল ভার্ব। ওকে, এবারে তোমার বিষয়, তুমি কোনটা মনে রাখবা? কি ফিউচার সিম্পল টেন্সের স্ট্রাকচার মনে রাখবা, না আমি যেটা মনে করিয়ে দিলাম যে মডেল ভার্বের পরেই কি ভার্ব থাকলে সেটা V1 হয়, কোনটা মনে রাখবে সেটা তুমি জানো। ক্লিয়ার? ওকে, এরপরে রুল 5টা আমি একটু বলি, এরপরে আলোচনা করব রুল 5। রুল 5-এ কি লিখে আছে? যখন বাক্যে, মানে যে কোনো বাক্যে সাবজেক্টে প্লুরাল থাকবে, বাক্যের বা সেন্টেন্সের সাবজেক্টে কি থাকবে? প্লুরাল থাকবে। যেমন ইন্ডাস্ট্রিজ, তখন পুরো সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হবে। সেটা কি? সাবজেক্ট যদি প্লুরাল হয়, আমরা জানি যে ভার্ব কি হয়? প্লুরাল হয়। কিভাবে? যেমন দেখো, একটা উদাহরণ দিয়েছি, দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল। এই সেন্টেন্সটার সাবজেক্টটা হচ্ছে দে, ঠিক আছে? সাবজেক্টের পরে যে ভার্বটা আছে সেটা হচ্ছে প্লে, এবং অবজেক্ট হচ্ছে ফুটবল। এখন দেখো, এই প্লে শব্দটা বা প্লে ভার্বটার সাথে কোনো এস অথবা ইএস কিছুই নেই, অথবা এটাও তোমাকে মনে রাখতে হবে, এই প্লে শব্দটার সাথে এস অথবা ইএস কেন হলো না? এই জন্য হলো না কারণ এই প্লে শব্দটার আগে যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে দে। দে, তার মানে এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। কোন নাম্বার? প্লুরাল। তার মানে দে বলতে অর্থটা কি? তারা। তারা কি একজন না অনেকজন? অবশ্যই অনেকজন। তা আমাদের শর্ত ছিল যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, কি হয়? সিঙ্গুলার হয়, তখন কি হবে? এই সিঙ্গুলার সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে সেটা V1 হবে। এটাই তো কথা। এটা ঠিক আছে। তবে এখানে একটা ভুল আছে। ভুলটা কি জানো? সাবজেক্ট সিঙ্গুলার হলে যে সেটা V1 হবে, এটা কিন্তু ভুল। এখানে বলতে হবে তোমাকে, সাবজেক্ট সিঙ্গুলার হলে এরপরে যে ভার্বটা থাকবে তার সাথে এস অথবা ইএস হবে। ক্লিয়ার? এস বা ইএস হবে, এইভাবে বলতে হবে। ঠিক আছে? আর যদি সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে কোনো মতেই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না। এটা কখনো হবে না। শুধুমাত্র যে কয়েকটা রুলের জন্য হবে না তা না, মানে কখনো হবে না। সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন তারপরে যে ভার্ব থাকবে ওই ভার্বের সাথে এস বা ইএস কখনো যুক্ত হবে না। ক্লিয়ার? এটা কমিটটি করে ফেলো একদম, মানে ঠোঁটস্থ মুখস্থ করে ফেলো। ঠিক আছে? তাহলে এখানে একটা কি শিখলাম? সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে পরের ভার্বটাও কি হয়? প্লুরাল হয়। তার মানে এই যে প্লেটা কি এখন প্লুরালে আছে। কিসে আছে? প্লুরালে আছে। ওকে, এরপরে রুল 6।
যখন বাক্যটি অ্যাডজেক্টিভ ক্লজ বোঝায় এবং হু, দ্যাট, উইচ দ্বারা কি হয় শুরু হয়, তখন সাধারণত প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। সেটা কি? যেমন উদাহরণ হিসেবে যদি বলি, হি ইজ দ্য বয়, হি ইজ দ্য বয়। হু রিডস ওয়েল, হু রিডস ওয়েল। এখন দেখো এই সেন্টেন্সটার ভিতরে যে জিনিসটা আমরা শিখব সেটা হচ্ছে কোন অংশটা হু অথবা দ্যাট অথবা উইচ দিয়ে কি করা, যুক্ত করা। অর্থাৎ 1, 2 যোগ করলে কত হয়? 3। এটাই তো। তার মানে এখানে 1, এখানে 1 দিলাম, কত হলো এখন 2। তার মানে এই 1 এবং 1 এই দুটোকে যোগ করলে যেহেতু 2 হয়, তার মানে এই দুইটা কি এখন একটাতে পরিণত হয়েছে। একটাতে কি শুধু 2তে পরিণত হয়েছে। এখানে তো আলাদা আলাদা কিছু নাই। 1 যোগ 1 এখানে কিন্তু আলাদা আলাদা ছিল, যে 1ও আলাদা, এখানেও 1 আলাদা। এখন যখন যোগ করে ফেললাম তখন দুটো মিলে কি হলো? 2 হয়ে গেল। তার মানে এখানে একক হয়ে গেছে, মানে একটা সংখ্যা। আমি এটা বোঝাতে চাচ্ছি। তদ্রূপ হি ইজ দ্য বয় হু রিডস ওয়েল, এখানে আলাদা আলাদা সেন্টেন্স, এই দুটোকে একটা দিয়ে যোগ করা হয়েছে, সেটা হচ্ছে হু। ঠিক আছে, ক্লিয়ার? তো অ্যাডজেক্টিভ ক্লজটা সাধারণত কিসে হয়? অ্যাডজেক্টিভ ক্লজটা প্রেজেন্ট সিম্পল টেন্স, একটু আগে বললাম। এখন দেখো, প্রশ্ন করো, সে কেমন পড়ে? অবশ্যই ভালো। কেমন পড়ে? ভালো পড়ে। হি ইজ দ্য বয়, ছেলেটা সে যে কি করে, ভালোভাবে পড়ে। ঠিক আছে। হু রিডস ওয়েল, যে ভালো করে পড়ে। ঠিক আছে। তার মানে দ্বিতীয় অংশে যে ভার্বটা থাকবে তার সাথে কি হবে? অ্যাজ বা ইয়েস যুক্ত হবে। তবে এই দুটো সেন্টেন্সকে একটা দিয়ে যোগ করা হবে, সেটা হচ্ছে হু। তার মানে এটা একটা লিঙ্কিং ওয়ার্ড। এখন আমাদের রুলসে যেটা বলা হয়েছে যে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। হ্যাঁ, সিম্পল প্রেজেন্ট টেন্সটা হলো কিভাবে বুঝলাম? এই যে হু এর পরে যে ভার্বটা থাকবে, হু এর পরে অথবা দ্যাট এর পরে অথবা উইচ এর পরে যে ভার্বটা থাকবে সেটার সাথে অ্যাজ বা ইএস যুক্ত হবে তখন, যখন সাবজেক্টটা এখানে প্রথমে কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দ্বারা একই সাবজেক্ট অথবা একই ব্যক্তিকে বোঝাবে তখন। ঠিক আছে। অর্থাৎ এই অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। কোনটা? রিডস ওয়েল। এই অংশটা হচ্ছে কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ এটা দ্বারা কি বোঝাচ্ছে? গুণ বোঝাচ্ছে। সে কেমন করে পড়ে? ভালো করে পড়ে, ভালোভাবে পড়ে। তো তাহলে এই বিষয়টাতে কি জানলাম? যে সিম্পল প্রেজেন্ট টেন্স অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজে কি করা হয়? সমাধান করা হয়। অর্থাৎ দ্বিতীয় অংশে যেটা আমরা অ্যাডজেক্টিভ ক্লজ দেখতে পাচ্ছি, ওই অংশে অর্থাৎ এই পুরোটা অংশে রিডস এটা একটা V1 ভার্বের প্রথম রূপ। ক্লিয়ার? এই ভার্বের প্রথম রূপ দিয়ে বোঝানো হচ্ছে যে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। ক্লিয়ার? ওকে। এরপরে রুল 7 সেটা কি? যখন বাক্যে মডেল ভার্ব শুড, ক্যান, মে, ইটিসি মানে এটসেট্রা বা ইত্যাদি থাকে তখন ভার্বে বেস ফর্ম। এটা তো একবার আগেই বলে দিয়েছি। অর্থাৎ ওই যে মডেল ভার্ব থাকলে কি হয়? তারপরে ভার্বটা V1 হয়। ঠিক আছে না? এই ক্যানটা হচ্ছে মডেল ভার্ব, এরপরে কি ভার্বটা আছে ডু। তো ডু এর প্রথম রূপ হচ্ছে কি? V1 যেটাকে বলা হয় ডু। দ্বিতীয় রূপ কি? মানে V2 কি? ডিড। তারপর তৃতীয় রূপ কি? ডান, যেটা V3 বলা হয়। ক্লিয়ার? ওকে, এটা নিয়ে আর কথা বলবো না, এটা আগে একবার অর্থাৎ 2বার লিখে ফেলছি। 8 নম্বর রুল, যখন বাক্যটি জেনারেল ট্রুথ বোঝায় বা পার্মানেন্ট ফ্যাক্ট অর্থাৎ যেটা স্থায়ী
কোনো ঘটনা প্রকাশ করে, সেটাই প্রেজেন্ট সিম্পল টেন্স। এটা কিন্তু আমি প্রথমে বলে দিয়েছি যে সাধারণ সত্য বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কর্ম, এই সমস্ত কথাগুলো যদি কোনো সেন্টেন্সে প্রকাশ পায় তখন ওই সেন্টেন্সটা প্রেজেন্ট সিম্পল টেন্স হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আরেকটা উদাহরণ দিই আরেকবার, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, যে এই সূর্যের চারদিকে পৃথিবী কি করে, ঘুরে। সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে, তার মানে এই যে আর্থটা হচ্ছে কি সিঙ্গুলার, পৃথিবীটা একটা না, একটা, এটা সিঙ্গুলার মানে সাবজেক্ট হিসাবে সিঙ্গুলার থার্ড পারসন, এরপরে যে ভার্বটা আছে সেটা সবসময় V1 হবে, ঠিক আছে। মোভ থেকে মূল শব্দটা হচ্ছে মোভের সাথে এস যুক্ত করা হয়েছে, কেন? কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আছে সেজন্য আর অতিরিক্ত এস যোগ করা হয়নি, শুধুমাত্র এস যুক্ত করা হয়েছে। আর এটা একটা চিরন্তন সত্য, সেজন্যই মূলত প্রেজেন্ট সিম্পল টেন্সে সমাধান করা হয়েছে। ওকে, শেষ আমাদের রুলগুলো, যেগুলো থেকে বারবার পরীক্ষায় আসে, এগুলো নিয়ে আলোচনা করলাম। ওকে, এখন এক্সারসাইজে যাব, যা যা আলোচনা করেছি এক্সারসাইজ করব, দেখি আমরা কি শিখেছি। এখানে কিছু শব্দ আছে, যেমন ডিফেন্স, শুড রেসপেক্ট, ওয়ার্ক, হ্যাভ টু ফলো, ওয়ার্ক, উইল অ্যাচিভ, তা বিল্ড, ওয়ার্কস, আর্নস, ক্যান ডু, রাইস, গিভস। ওকে, এই শব্দগুলো এই শূন্যস্থানটার ভিতরে কোথায় কোনটা বসবে, কিভাবে বসবে আমাকে ব্যাখ্যা করতে হবে। যেমন এখানে আছে দ্য প্রসপারিটি অফ আ কান্ট্রি, একটা দেশের উন্নতি, একটা দেশের কি উন্নতি। এখন ড্যাশ অন দ্য হার্ড ওয়ার্ক অফ ইটস পিপল, একটা দেশের উন্নতি এই শূন্যস্থানে যদি আমি এটাকে এ দিই, একটা দেশের উন্নতি বা অগ্রগতি যেটাকে বলি, ড্যাশ এখানে হবে ডিফেন্ড, এটা অর্থ অনুসারে বললাম, এই শব্দটা আছে ডিফেন্ড, ঠিক আছে। দ্য প্রসপারিটি অফ আ কান্ট্রি অন দ্য হার্ড ওয়ার্ক অফ ইটস পিপল, একটা দেশের উন্নতি নির্ভর করে, ডিপেন্ড মানে নির্ভর করা, নির্ভর করে ওই দেশের মানুষের কঠোর পরিশ্রম দ্বারা, ওই দেশের মানুষের কঠোর পরিশ্রম দ্বারা। তার মানে এখানে যে ডিফেন্ড শব্দটা আছে, এই ডিফেন্ড শব্দটা বরাবর কি বসে যাবে, নাকি ডিপেন্ডস হবে, না ডিপেন্ডেন্ট হবে, কোনটা হবে? এখানে আমরা কি শিখলাম, এই শূন্যস্থানটার ভিতরে আমরা কি শিখলাম? দ্য প্রসপারিটি অফ আ কান্ট্রি, একটা দেশের উন্নতি নির্ভর করে অন দ্য হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমের উপর, অফ ইটস পিপল, মানুষের, ওই দেশের মানুষের কঠোর পরিশ্রমের উপরে ওই দেশের উন্নতি কি করে, নির্ভর করে, ঠিক আছে। কঠোর পরিশ্রম না করলে কিন্তু এটা কখনো সম্ভব না, এবং এটাই বাস্তবতা। যদি বাস্তবতা হয়, যদি সত্য হয়, তাহলে অবশ্যই এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে হবে। আর প্রেজেন্ট সিম্পল টেন্সে যদি হয়, তাহলে সাবজেক্ট অনুসারে একটা দেশের, কয়টা দেশের, একটা দেশের, তার মানে এটা যদি সাবজেক্ট হিসেবে ধরি থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে কি যুক্ত হবে, এস, ডিফেন্স। ওকে ওকে ওকে, এরপরে উই ড্যাশ আওয়ার ডিউটিস অ্যান্ড ড্যাশ অনেস্টলি। ওকে, দেখো, উই শুড আওয়ার ডিউটিস অ্যান্ড রেসপেক্ট অনেস্টলি, ঠিক আছে, ঠিক আছে। নো, উই শুড রেসপেক্ট হবে, কি হবে, উই শুড রেসপেক্ট। এখানে শূন্যস্থানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে শুড, SHOULD,
উই শুড আর রেসপেক্ট, এটা তোমাদের ব্র্যাকেটে দেওয়া থাকবে। উই শুড রেসপেক্ট এটা হচ্ছে একটা মডেল ভার্ব। মডেল ভার্বের পরে কি যে মূল ভার্বটা রয়েছে সেটা V1 হবে, এটা আগে আলোচনা করেছি। তাহলে উই শুড রেসপেক্ট আওয়ার ডিউটিস, আমরা আমাদের যে কাজ রয়েছে, যে দায়িত্ব রয়েছে সেটাকে কি করা উচিত, সম্মান করা উচিত। অ্যান্ড ওয়ার্ক অনেস্টলি, এবং সৎভাবে কাজ করা উচিত। ওয়ার্কটা কি হবে, এখানে হবে, কি হবে, এবং সৎভাবে কাজ করা উচিত। ওকে, আমাদের মানে আমরা আমাদের দায়িত্ব যেটা রয়েছে সেটাকে সম্মান করা উচিত এবং সৎভাবে কাজ করা উচিত। ঠিক আছে, এরকম অর্থে আমরা এখানে এটা বসাবো। এরপরে দেখো, এরপরে শূন্যস্থানটা হচ্ছে উই এর পরে এখানে লেখা থাকবে হ্যাভ টু। উই হ্যাভ টু ড্যাশ, এখানে যেটা আছে উই হ্যাভ টু, হ্যাভ টু এর পরে একটা ভার্ব থাকবে, সেটা হচ্ছে ফলো। তাহলে উই হ্যাভ টু ফলো দ্য রুলস অফ ডিসিপ্লিন এভরিডে। এখন হ্যাভ টু এটাকে আমরা বলেছিলাম সেমি বাউল ওয়ার সেমি মডেল ভার্ব। ঠিক আছে, সেমি মডেল ভার্ব। এখানে সেমি মডেল ভার্বের পরে যে মূল ভার্বটা রয়েছে সেটা হচ্ছে ফলো, আর এটার জন্য V1 হবে, কারণ এটা আমরা রুলে শিখেছি। কোথায় একটু দেখিয়ে দিই, সেটা কোথায় কোথায়, এই তো আমরা 3 নম্বর রুলে শিখেছি যে হ্যাভ টু অথবা হ্যাজ টু যদি থাকে, এরপরে যে ভার্বটা থাকে সেটা বেস ফর্ম অর্থাৎ V1 হয়। ঠিক আছে, V1। এখন আমাদের রুলের সাথে মিলতেছে কিনা সেটা দেখবে। ওকে, তাহলে এখানে কি হবে, ফলো থেকে যাবে, তার মানে হ্যাভ টু ফলো। ঠিক আছে, হ্যাভ টু ফলো, উই হ্যাভ টু ফলো দ্য রুলস অফ ডিসিপ্লিন এভরিডে, অর্থাৎ প্রত্যেক দিনের যে শৃঙ্খলা সেটা কি করা উচিত, আমাদের অনুসরণ করা উচিত। হ্যাভ টু, হ্যাজ টু এগুলো উচিত অর্থে ব্যবহৃত হয়, অনুসরণ করা উচিত। এরপর আছে ইফ উই ড্যাশ, ড্যাশের জায়গায় কি হবে, ইফ উই ওয়াক, এটা যেভাবে আছে সেভাবে বসে যাবে, ওয়াক। ইফ উই ওয়াক হার্ড, যদি আমরা কঠোর পরিশ্রম করি। এখানে একটা কথা মনে রাখবে, এই সেন্টেন্সটা কিন্তু ইফ দিয়ে শুরু হয়েছে, তার মানে আমরা ইফের একটা কি করেছি, শূন্যস্থান রুলস শিখেছিলাম, ইফ ক্লজ যুক্ত। তো ইফ উই ওয়াক হার্ড আরেকটু দেখিয়ে দিই। ঠিক আছে, সেটা তোমাদের প্র্যাকটিক্যাল দেখিয়ে, তখন আর তোমরা বুঝতে সহজ হবে। এখানে দেখো, সেটা কন্ডিশনাল সেন্টেন্স বলা হয় রুল 4-এ, তার মানে ইফ ক্লজ যুক্ত যেটা থাকবে সেটা ফিউচার সিম্পল টেন্সে হবে। এই যে ইফ দিয়ে শুরু, ইফ ক্লজ সমান সমান প্রেজেন্ট সিম্পল টেন্স কি হবে, কিন্তু মেইন ক্লজ সমান ফিউচার সিম্পল টেন্স। ঠিক আছে, মেইন ক্লজ সমান ফিউচার সিম্পল টেন্স, এটা আমাদের রুলে ছিল। ওকে, এখন প্র্যাকটিক্যালে আসি। যেমন ইফ দিয়ে যেহেতু শুরু হয়েছে, ইফ উই ওয়ার্ক হার্ড, আমরা যদি কঠোর পরিশ্রম করি, উইল কি হবে, উইল একটু আগে বলেছি যে ফিউচার সিম্পল টেন্সে হবে, ফিউচার ইনডিফিনিট। আর পর যে ভার্বটা আছে সেটার কোনো পরিবর্তন হবে না, কারণ মডেল ভার্ব অথবা ফিউচার সিম্পল টেন্সে যে মূল ভার্বটা থাকবে সেটা সবসময় V1 হয়। ক্লিয়ার, আমি অলরেডি এর আগে আলোচনা করেছি, তোমরা যদি ভুলে যাও তাহলে আবার টেনে দেখতে পারো। ওকে, তাহলে যদি আমরা কঠোর পরিশ্রম করি, আমরা জীবনে কি করতে পারবো, উন্নতি করতে পারবো বা উন্নতি করব। ওকে, সফলকাম হব। এরপর হচ্ছে হার্ড ওয়ার্কিং পিপল, মানে কঠোর পরিশ্রমী লোকগুলা, এখানে থাকবে উইল, কি থাকবে উইল থাকবে। তার মানে এখানে হচ্ছে হার্ড ওয়ার্কিং পিপল অর্থাৎ কঠোর পরিশ্রমী লোকগুলা উইল ড্যাশ,
উইলের পরে একটা শব্দ থাকবে, সেটা হচ্ছে এই শব্দটা এসিভ। এই শব্দটা এসিভ, এ সি এইচ আই ই ভি ই, এসিভ। এটা হচ্ছে মূল ভার্ব, মেন ভার্ব আর কি, মূল ভার্বটা এটা। এখন উইলের পরে যেই ভার্বটা থাকবে সেটার কোন রূপ হয়? V1। এটা আমরা রুলে শিখেছিলাম। তার মানে উল্টা একটা মডাল ভার্ব, অন্যদিকে যদি হিসেব করি সেটা একটা ফিউচার সিম্পল টেন্স। তো ফিউচার সিম্পল টেন্সে উইলের পরে বা শেলের পরে সবসময় V1 হয়, অর্থাৎ ভার্বের প্রথম রূপ। আর যদি মনে রাখতে না পারি তাহলে সকল মডাল ভার্বের পরে মেন ভার্বের প্রথম রূপ অর্থাৎ V1 হয়। তার মানে উল্টা একটা মডাল ভার্ব। ওকে, হার্ডওয়ার্কিং পিপল উইল অ্যাচিভ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মেক দ্য নেশন স্ট্রঙ্গার। ঠিক আছে, কঠোর পরিশ্রম লোক যারা, তারা কি করতে পারবে? মানে তাদের জাতি যেমন উন্নত হবে বা উন্নতি করতে পারবে, তেমনি তারা মানে সব দিক দিয়ে ইন্ডাস্ট্রিয়াল দিক দিয়েও কি অনেক কিছু অর্জন করতে পারবে। তো এটা হচ্ছে আমাদের রুলের একটা অংশ বা রুল অনুযায়ী আমরা এটা সমাধান করলাম। এরপর এটা হচ্ছে আ পারসন হু ড্যাশ উইথ অনেস্টি ড্যাশ লাভ অ্যান্ড রেসপেক্ট ফ্রম আদার্স। আ পারসন হু, তার মানে এখানে হু দিয়ে একটা আমরা কি করেছি, রুলস পড়েছি না? আর একটু দেখিয়ে দিব, চলো। যেমন যেটা একটু আগে, বেশিক্ষণ না, যেটা কত নম্বরে, সেটা হচ্ছে এই তো রুল 6-এ, অর্থাৎ নিয়ম যেটা রয়েছে 6 এটাতে কোনো সেন্টেন্স মানে অ্যাডজেক্টিভ ক্লজ যেটাকে বলা হয় সেটা প্রেজেন্ট সিম্পল টেন্সে কি হবে। তো অ্যাডজেক্টিভ ক্লজ দ্বারা যেগুলো তৈরি হয় এগুলো সচরাচর কি প্রেজেন্ট সিম্পল টেন্সে হু, দ্যাট, উইচ দ্বারা কি হয়, যুক্ত থাকে। এখন চলো, এখন এখানে কি আছে, হু রয়েছে অলরেডি। আ পারসন হু বিল্ড, কি হবে, বিল্ড উইথ অনেস্টি, কারণ এটা হচ্ছে প্রথম রূপ। আ পারসন হু বিল্ডস, এখানে আ পারসন মানে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। আ পারসন একজন ব্যক্তি, যেটা পরের ভার্বটা কি হবে সবসময় প্রেজেন্ট সিম্পল টেন্সে। তো যেহেতু আ পারসন যে ব্যক্তি, হু দ্বারা একই ব্যক্তিকে বোঝাচ্ছে, তার মানে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার সাথে কি হবে, এস। আ পারসন হু বিল্ডস উইথ অনেস্টি, যে সততার সাথে কি করে, যে ব্যক্তিটা সৎ থাকে বা সততার সাথে কাজ করে। ড্যাশ লাভ, অনেস্টি ওয়ার্ক, কি হবে, ওয়ার্কস, কি হবে, ওয়ার্কস, অনেস্টি ওয়ার্কস, অর্থাৎ সততার সাথে ভালোবাসার নিয়ে কি করে, কাজ করে বা সবাই তাকে কি করে, ভালোবাসে। অ্যান্ড রেসপেক্ট, তাকে সম্মান করে, অন্যদেরকে সম্মান করে বা তাকেও অন্যরা কি করে, সম্মান করে বা অন্যদের থেকে তারা সে সম্মান পায়। এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করব, অবশ্যই প্রেজেন্ট সিম্পল টেন্স হিসাবে কি করব, এটা লিখে দেব। আ পারসন হু বিল্ড উইথ অনেস্টি ওয়ার্কস লাভ অ্যান্ড রেসপেক্ট ফ্রম আদার্স। তার মানে আমাদের রুলস অনুসারে বরাবর হয়ে গেছে। এরপর হচ্ছে উই ড্যাশ এনিথিং, ড্যাশে যায় কি হবে, আর্নস, উই আর্নস নো, এটা হবে উই ক্যান ডু, তার মানে উই এর পরে কি আছে, ক্যান আছে, কি হবে, ক্যান আছে। তো উই ক্যান ডুটা কি, ডুটা হচ্ছে V1 ভার্ব,
V1 অর্থাৎ ভার্বের প্রথম রূপ। ভার্বের কোন রূপ? প্রথম রূপ। উই ক্যান ডু কি জন্য প্রথম রূপ? কারণ এটার আগে কি আছে? ক্যান আছে, তার মানে ক্যানটা হচ্ছে একটা মডেল ভার্ব। উই ক্যান ডু মডেল ভার্বের পরে যে ভার্বটা থাকে সেটা কি V1 হয়। উই ক্যান ডু এনিথিং আমরা যে কোনো কিছু করতে পারি। ইফ উই ট্রাই যদি আমরা চেষ্টা করি, ধৈর্য নিয়ে কি করি? চেষ্টা করি, তাহলে আমরা যে কোনো কিছু কি করতে পারি? করতে পারি। তার মানে মডেল ভার্বের পরেই এটাও আমরা কি রুল পড়েছি। এরপরে দেখো দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট, আমরা এই রুলটাও পড়েছি। দ্য সান সূর্য নিয়ে, অর্থাৎ চিরন্তন সত্য যেটাকে বলা হয়, জেনারেল ট্রুথ সাধারণ সত্য, চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত ঘটনা, এই সমস্ত ঘটনাগুলো বা সত্য কথাগুলো কোনো সেন্টেন্স যদি থাকে, ওই সেন্টেন্সটা বা ওই বাক্যটা প্রেজেন্ট সিম্পল টেন্সে হয়ে থাকে। তাহলে এখানে কি হবে? এখানে হবে রাইস। কি হবে? রাইসেস। কেন রাইসেস? কারণ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্টটা এই জন্য রাইসের সাথে এস যুক্ত হয়েছে। এই একটা ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে এটা চিরন্তন সত্য যে সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা চিরন্তন সত্য, এই জন্য এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে হয়েছে। তো প্রেজেন্ট সিম্পল টেন্সে হলে কীভাবে করতে হবে? প্রেজেন্ট সিম্পল টেন্সে করতে হলে তাহলে সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাহলে এটার পরে যে ভার্বটা থাকবে সেটার সাথে এস বা ইয়েস করতে হবে। তো কখন এস হবে, কখন ইয়েস হবে? যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন কি করতে হবে? এসটা যোগ করে দিতে পারে। শুধুমাত্র ই আছে, তার মানে অতিরিক্ত ই যোগ করার দরকার নাই, শুধুমাত্র এস যুক্ত করে দিলে হবে। ঠিক আছে? এটা and gives light to all, and gives এটা হচ্ছে ভি, and gives light to all এবং সবাইকে কি করে? আলো দেয়, অর্থাৎ সবাইকে আলোকিত করে বা আলো দেয়। and gives light to all এবং সবাইকে আলোকিত করে বা আলো দেয়। ঠিক আছে? কারণ পুরোটা একটা সেন্টেন্স, পুরোটা একটা সেন্টেন্স। অ্যান্ড যে শব্দটা আছে, এই অ্যান্ড শব্দটা দিয়ে দুটো বাক্যকে বা দুটো সেন্টেন্সকে কি করা হয়েছে? যোগ করে একটা সেন্টেন্সে করা হয়েছে। তো একটা সেন্টেন্সে যদি করা হয়েছে, অবশ্যই এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে হবে, ওই সেন্টেন্সে যতটা ভার্ব থাকে। কারণ এখানে অ্যান্ডের পরে যদি কোনো সাবজেক্ট থাকতো, সেটাই কি থাকতো? দ্য সান থাকতো, দ্য সান থাকতো। তো দ্য সান যদি থাকে, তাহলে দ্য সান দুইবার না বসিয়ে আমি একবার বসিয়ে কি করলাম? একটা সেন্টেন্সে করে দিলাম। তো যেই সানটা অর্থাৎ যে সূর্যটায় ওঠে, আবার ওই সূর্যটায় কি করে? আলো দেয়। তো তার মানে যে আলো দেয় আর যে ওঠে মানে উদিত হয়, তার মানে একই ব্যক্তি। মানে আমি যদি ব্যক্তি হিসাব করি একই ব্যক্তি, বা যদি বস্তু হিসাব করি একই বস্তু। ক্লিয়ার? তারপর সূর্য যেটা আবার আলো দেয় সেটা। ঠিক আছে? একই বস্তুকে বোঝানো হচ্ছে। তো সেজন্য সাবজেক্ট দুইবার না লিখে একবার লিখে কি করলাম? এখানে যে ভার্বটা আছে সেটার সাথে এস যুক্ত করে দিলাম। ওকে? তার মানে পুরোটা এখন সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়ে গেছে, কারণ এটা একটা চিরন্তন সত্য কথা। ওকে? তাহলে আজকে আমরা অনেক কিছু শিখলাম, আশা করি তোমরা ভালো করবে। এরপর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আর তোমরা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে, এটার নাম হচ্ছে ESP ক্লাস, অথবা প্রতিদিন আমাদের ইউটিউবের মতো FB পেজ অর্থাৎ ফেসবুক পেজেও কি যাচ্ছে, আমাদের ক্লাসে যাচ্ছে, যেটার নাম ESP ক্লাস। ঠিক আছে? এছাড়াও ওয়েবসাইট রয়েছে espclass.com। তো তোমরা পেজেও যোগাযোগ করতে পারো অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা রয়েছে, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, তোমরা ওখানে যে ক্লিক করলে তোমরা কি করতে পারবে? হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে যেতে পারবে। জয়েন যখন হবে তখন এই যে তোমাদের জন্য ক্লাসগুলো নিচ্ছি বা ফ্রিতে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এখানে অনেক গুরুত্বপূর্ণ সাজেশন পাবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারবে ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। তো গ্রুপে জয়েন হয়ে নাও। আর আজকের যে ক্লাসটা তোমরা দেখলে সেটা কেমন লাগলো অবশ্যই জানাবে। পাশাপাশি তোমার ক্লাসমেট বা কলিগ যে আছে
এই গুরুত্বপূর্ণ ক্লাসটা দেখে নেয় তাকে অবশ্যই এই ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দেবে। আজকে এই পর্যন্তই। আর প্লিজ যে কথাটা আরেকটু লিখে দিচ্ছি, মুখে বলবো লিখিয়ে দিচ্ছি, সাবস্ক্রাইব দ্য চ্যানেল। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাতে করে পরবর্তীতে লেসন আপলোড করা মাত্র সেটার নোটিফিকেশন তুমি পাও। আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।